শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থান যাদের হাত ধরে এসেছিল, যারা সামনের সারিতে ছিলেন ছাত্র জনতার, সেই ছাত্র নেতাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, সমন্বয়ক যারা ছিলেন, তাদের অনেকের কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে বিতর্কের জন্ম দিচ্ছে। এবং এই রেশ কাটতে না কাটতেই দুজন ছাত্র উপদেষ্টা, তাদেরও বিভিন্ন কর্মকাণ্ড যেটি নানা প্রশ্ন, আলোচনা, সমালোচনার জন্ম দিচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি দুই উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এবং আমাদের সাথে রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাছাড়া দেবে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অপকৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগ। আগামীকাল পূর্ণাঙ্গ জুলাই সনদ পাবে সব রাজনৈতিক দল, জানালেন আলী রিয়াজ। স্বাক্ষরের আশ্বাস বিএনপির, বাস্তবায়নে আইনগত ভিত্তি চায় জামায়াত, এনসিপি। রাষ্ট্র সংস্কারের সুযোগ এবার ব্যর্থ হলে আর সম্ভব হবে না মন্তব্য আসিফ নজরুলের। এই সরকারের সব উদ্যোগ নির্বাচিত সরকার বৈধতা দেয়া নিয়ে সংশয় দেবপ্রিয়। গুম ক্রসফায়ারের নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দফতর থেকে, সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দি। রাতে ব্যালট বাক্স ভরার আইডিয়া ছিল তৎকালীন পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ইসির। জনসংখ্যার বিচারে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ছে, কমবে বাগেরহাটে। এবং ৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা। দর্শক, আপনারা দিনের শিরোনামগুলো শুনছিলেন, আমরা মূল আলোচনায় যাব। প্রথমেই ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় দুই উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড যেগুলো এসেছে, এই ঘটনা আমরা যখন আলাপ করছি তখন এনসিপির পক্ষ থেকে নাহিদ রহমান উনি বলছেন যে এই যে বিতর্কিত কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে, এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন, যে ছাত্র উপদেষ্টা যারা দুজন রয়েছে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়তো অপপ্রচার করা হচ্ছে এবং তাদেরকে হয়তো পদত্যাগে বাধ্য করা হবে। এটি তার বক্তব্য। আপনি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন। জি, ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে আমার সম্মানিত সহ আলোচক এবং সর্বোপরি এটিএন বাংলার আজকের আয়োজনের দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা আজকে নতুন না, এটা বহুদিন ধরে বিরাজমান আছে যে অবস্থা, সেটা হচ্ছে যে একটা দলের রাজনৈতিক যে বয়ানটা, এটা মূলত হাজির করা হয় তার প্রতিপক্ষ আরেকটা দল কিংবা আরেকটা গোষ্ঠী বা আরেকটা ব্যক্তিকে বিরোধিতা করার সাপেক্ষে। তো আমাদের এটা একটা জাতীয় রাজনৈতিক সংকটে দাঁড়িয়েছে। তো এখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে। আমি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক দলকে লক্ষ্য করে কথাটা বলছি না, এটা আমি একটা সামগ্রিকভাবে আমাদের একটা জাতীয় রাজনৈতিক সংকট আকারে এই বিষয়টা আমি পাঠ করছি। তো দেখুন, আপনি যদি পত্রিকায় পড়েন, এভাবে লেখা আছে এরকম। আজকে যে কুমিল্লা মুরাদনগরে যেটা ঘটেছে, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ নজরুলের দ্বারা ভক্ত অনুসারী প্রিয়জন যারা আছেন তারা বলছেন যে কোনো কিছু হলেই তার বিরুদ্ধে অপপ্রচার, বিষোদ্গার অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এরকমটা তাদের বয়ান। আবার অপরপক্ষ আছেন যিনি কাজী কায়কোবাদ সাহেব, বিএনপির ভাইস চেয়ারম্যান, যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, তো তাদের পক্ষ থেকেও তো একটা ন্যারেটিভ আছে যে
আমাদেরকে আক্রমণ করা হয়েছে বা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, ধাওয়া পাল্টা দেওয়া এই কথার মধ্যে আসলে পরস্পরের যে একে অপরের প্রতি যে দুই পক্ষের যে একটা কনফ্রন্টেশনাল যে সিচুয়েশন, এটাই তো মিন করে। এক পক্ষ ধাওয়া করে, এক পক্ষ পাল্টা ধাওয়া করে। তো এই ধাওয়া পাল্টা ধাওয়া শুধু কথার মধ্যে নয়, কাজেও দেখা যায়। তো আমাদের আসলে এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষা ধারণ করেছিলাম, যেটা বিশ্বাস করতে শুরু করেছিলাম, যেটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, আমরা বোধহয় এই স্বপ্নগুলোকে আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে। দেখুন, বাংলাদেশ নামক রাষ্ট্র, এর বয়স 54-55 বছর হয়ে গেছে। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থা, এই জায়গা থেকে আমরা অনেক দিন হওয়ার পরে ওই রাষ্ট্রের বয়স আমরা আসলে ওই আশাগুলো পূরণ করতে পারি নাই। এটা আমাদের নতুন সংকট নয়, কিন্তু আমরা এই অভ্যুত্থানের পরে যে আশা করেছিলাম যে আপনি কনস্ট্রাকটিভলি স্টেটকে সামনে রেখে ক্রিটিসাইজ করবেন, এই সংস্কৃতিটা আসলে গড়ে ওঠা দরকার। তো দুঃখজনকভাবে এটা হচ্ছে না। এর দেখুন দ্বিমুখী অন্তত অনেকগুলো কারণ থাকতে পারে। আমি আপনাকে দুটো কারণ এই মুহূর্তে বলতে পারি এখান থেকে কিভাবে উত্তরণ হতে পারে। আমরা দেখুন, এই যে সংস্কার, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের বিষয়ে অনেক বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। তো এখানে কি হচ্ছে যে দেখুন, রাষ্ট্র কাঠামোর যে পুনর্গঠনের বিষয়ে আলোচনা হচ্ছে অনেক, যে আমাদের এই রাষ্ট্রকে নতুন করে পুনঃসজ্জা করতে হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখুন, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, পুনঃসজ্জা করতে হবে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, এটাতে একমত সবাই। আমি আপনার কারণ দুটো শুনবো, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা যে জায়গাতে ছিল যে এই যে উপদেষ্টাদের ব্যাপারে বিতর্কিত কর্মকাণ্ডের কথা যখন আসে, উপদেষ্টা, এর আগে আমরা শুনেছি উপদেষ্টাদের, মানে ছাত্র উপদেষ্টার কথা স্পেসিফিক বলছি, তাদের পিএস এপিএস তাদের ব্যাপারে দুর্নীতি ব্যাপারটি যখন আসে, সমন্বয়কদের ব্যাপারে যখন দুর্নীতি, তখন আমাদের এই আন্দোলন, নতুন বন্দোবস্তর কথাও তো আমরা শুনি। সেগুলোর সাথে এইগুলোর যখন আসে, তখন সমাজে বা পাবলিকের কাছে বার্তাটা কি যায়? হ্যাঁ, বার্তা তো নিশ্চয়ই নেতিবাচক বার্তা যায়। কারণ নতুন বন্দোবস্তের কথা যখন বলি, আমরা নতুন আশা জাগা নেওয়ার কথা বলি, আর আমরা বলছি পলিটিক্যাল রেটরিক আকারে, পলিটিক্যাল বয়ান আকারে আমরা বলছি আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু আমার আচরণ, চলাফেরা, কথাবার্তা, কার্যকলাপ যদি পুরনো বন্দোবস্তের উপাদান থাকে, তাহলে তো আর নতুন বন্দোবস্ত শুধুমাত্র বয়ানে থেকে যাবে। ঠিকই বলেছেন। আসলে এই শুধু ছাত্র উপদেষ্টা নয়, কারণ তাদের কথাগুলো আসলে, তাদের কথা বা কার্যকলাপ হয়তো বেশি ফোকাস পাচ্ছে, কিন্তু আমাদের যারা উপদেষ্টা পর্যায়ে আছে বা মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন, তাদের পুরো সামগ্রিকভাবেই তো বাংলাদেশের দুর্নীতি আসলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তো তাদেরটা আসলে বেশি ফোকাস পাচ্ছে, কারণ তারা তো এই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন, এবং আমরা তো পুনরাবৃত্তি করব না বলেই আমরা একটা প্রত্যাশা নিয়েই তো পরিবর্তনটা করা হয়েছিল। সেই পরিবর্তনের জায়গায় যদি আবার পুনরাবৃত্তি দেখা যায়, তখন তো আসলে হোঁচট খেতে হয়। এই জন্য আমাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে প্রত্যাশা থাকবে, অন্যান্য উপদেষ্টা কেন, প্রত্যেকটা নাগরিকই তো একটা দুর্নীতিতে যাতে না জড়ায়, কোনো সমালোচনা মুখে না পড়ে, সেই প্রত্যাশার কথা শুনবো। শুনে আসি শেখ রবিউল আলম, শুনছিলেন আপনি যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, সার্বিকভাবে আপনার বক্তব্য শুনবো। দুজন উপদেষ্টার যে কর্মকাণ্ড, বিশেষ করে আজকে সারাদিনই তো কুমিল্লার মুরাদনগরের ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে, এবং সাম্প্রতিক সময় আপনি জানেন গণমাধ্যমে আসিফ মাহমুদের বিষয়ে আরও একটি প্রতিবেদন এসেছে, যেটিও মোটামুটি দেশ জুড়ে আলোচনা হচ্ছে। আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে, প্রিয় সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। দুই ছাত্র উপদেষ্টা আশা জাগা নিয়েছিল, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের, কিন্তু আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড এবং তাদের সততা কিন্তু প্রশ্নবিদ্ধ হতে চলেছে। তার কারণ একটা, তারা মোহিত হয়েছে হচ্ছে অর্থবিত্ত, ক্ষমতা, মর্যাদা এবং নেতৃত্বের প্রতি তাদের একটা মোহ তাদেরকে গ্রাস করেছে। হয় এটা তাদের অন্তর্নিহিত চরিত্র, আর সেটি না হলে পরিবর্তিত বাংলাদেশ তারা নিজেকে সমৃদ্ধ করাই ভাবে, এই ধরনের মানসিকতা যে কোনো একটা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমেই বিতর্কিত হয়েছেন, তার বাবা কোনো অভিজ্ঞতা ছাড়া এলজিআরডির বড় ঠিকাদারি লাইসেন্স পেয়ে গেলেন, কোনো অভিজ্ঞতা ছাড়াই, মনে আছে আপনার নিশ্চয়ই। জি। তারপর ধরেন কুমিল্লাতে তার আধিপত্য বিস্তার এবং ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগের যারা দোসর ছিল তাদের সাথে সখ্যতা, তাদেরকে গ্রেপ্তার না করে এলাকায় বহাল রাখা এবং আধিপত্য বিস্তার করবার জন্য তাদেরকে সহযোগিতা করা, এবং আগামীতে তার হয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে একটা
নিয়ন্ত্রিত পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার একটা মানসিকতায় তার কাছ থেকে অবাধভাবে তারা সহযোগিতা পেয়েছে। এবং দেখবেন এক মহিলা 2 বাচ্চা সহজভাবে নির্দয়ভাবে নিহত হলো আর কি গত 3 গণপিটুনিতে। জুলাই। হ্যাঁ গত 3 জুলাই। হ্যাঁ মানে নির্দয়ভাবে নিয়ে হলো গণপিটুনিতে। তার যে হোতা যে সেই চেয়ারম্যান, তার সাথে তার বাবার সখ্যতা রয়েছে পূর্বের, এখন এবং কন্টিনিউয়াসলি আছে। তো এই কাজগুলি একজন উপদেষ্টা তিনি ক্ষমতার অপব্যবহার করে করছেন, ওই অঞ্চলে এটা প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি কিন্তু অনেকবার বলেছেন যে আমি জীবনের মায়া করি না, আমাদের হারানোর কিছু নেই, একাধিকবার বলেছেন। এটা কিন্তু তিনি বলছেন। আবার দেখেন যে তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, শেখ হাসিনা এরকম একইভাবে বলতেন যে আমার জীবনে হারানোর কিছু নেই, আমি জীবনের কেয়ার করি না, আমি 29 বার মারা পড়তে গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আবার একই স্টাইলে আসিফ মাহমুদ ভুঁইয়ারা বলছেন কিন্তু হারানোর কিছু নাই, জীবনের মায়া নেই। আবার তার বিরুদ্ধে পদত্যাগের দাবি হচ্ছে, আন্দোলন হচ্ছে, পথ ছাড়তে চাইছেন না। আবার আসিফ মাহমুদদের প্রোটেক্ট করার জন্য নাহিদ ইসলামরা আবার বক্তব্য দিচ্ছেন, সরকারে কেউ দিচ্ছে না। আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সরকারই বলতে পারে যে এগুলি মিথ্যা অভিযোগ, আমরা তদন্ত করেছি, আমরা আমাদের মতো করে জেনেছি, এই অভিযোগ সত্য নয়, সরকার বলছে না, স্টেটমেন্ট নেই, দিচ্ছে কে নাহিদ ইসলাম। আবার তিনি কিন্তু একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রেস্টুরেন্টে গিয়ে রাত্রে এই এনসিপি নেতাদের সাথে তিনি বসছেন, আলোচনা করছেন, কৌশল দিচ্ছেন। আবার রাজনৈতিক দলগুলি যখন আলোচনা করছে প্রধান উপদেষ্টার সাথে, তখন সেখানেও তিনি প্রেজেন্ট থাকছেন। অর্থাৎ এই কাজগুলি প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে তার যে গ্রহণযোগ্যতা সেটা প্রশ্নবিদ্ধ, এবং তিনি ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ইতিমধ্যে আপনি জানেন যে উত্তরের মেয়র তিনি ডিও লিটার দিয়ে নিয়োগ দিয়েছেন প্রশাসক হিসেবে। আবার একই ব্যক্তি মোহাম্মদ শাহজাহান সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র এবং এলজিআরডির এমডি ছিলেন, ওয়াসার এমডি ছিলেন। তিনি খুশি হলে একই ব্যক্তি গুরুত্বপূর্ণ 2 জায়গায় থাকতে পারে, যে কোনো লোক প্রশাসকও হতে পারে। আবার বড় অঙ্কের উৎকোচ নিয়ে তিনি গাজীপুরের চিফ ইঞ্জিনিয়ারকে বদলি করেছিলেন বা নিয়োগ দিয়েছিলেন ওখানে, সেই বিতর্ক রয়েছে। তিনি একটাও কিন্তু পরিষ্কার করেনি সরকারের পক্ষ থেকে, অথবা তিনি নিজে করেনি কিন্তু। এবং তিনি ওই প্রক্রিয়াগুলির মধ্যে কিন্তু আছেন। তার পিএ 100 কোটি টাকার দুর্নীতি। আপনি আমাকে বলেন তো, আমার পিএস উইদাউট মাই কনসার্ন 2-1 কোটি টাকা হয়তো সে সুযোগ সুবিধা, গিফট বা ধরেন কেউ খুশি হয়ে একটা কাজের বিনিময় দিতে পারে, কিন্তু 100 কোটি টাকা এই অল্প দিনের মধ্যে উপদেষ্টার কনসার্ন ছাড়া একজন পিএসের পক্ষে উপার্জন করা সম্ভব কিনা, এবং তার সত্যতা মিলেছে, দুদক তদন্ত করছে। উনি হয়তো এখন ক্ষমতা আছে বিধায় ওনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, নিশ্চয়ই তা হবে। তো এরকম বিতর্কিত কর্মকাণ্ড তিনি করছেন। আপনি জানেন এলজিআরডির মন্ত্রণালয় তার অধীনে জনগণ কর্তৃক বা জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন, নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে। সেটার বিরুদ্ধে রিট হয়েছে উচ্চ আদালতে, হাইকোর্টের পর অ্যাপিলিয়েট বিভাগে। সেই রিটে কিন্তু নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন, খারিজ হয়েছে রিট। নির্বাচন কমিশন রায়ে সন্তুষ্ট হয়ে গেজেট প্রকাশ করেছেন। আসিফ মাহমুদের অধীনে এলজিআরডি মন্ত্রণালয়ে থাকার ফলে তার শপথ নেওয়াতে অনিয়া তিনি শপথ নেওয়াতে করেননি। তার কারণ আছে যে ঢাকার 2টি সিটি কর্পোরেশন যেহেতু এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে, সেখানকার যত আপনার আয় ব্যয়, সেখানকার যত ধরেন উন্নয়ন কর্মকাণ্ড, সেখানে পদোন্নতি, পদায়ন, তদবির বাণিজ্য, তার একটা সিন্ডিকেট তিনি নিয়ন্ত্রণ করে এভাবে করছেন। আপনি কি দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার এত বিতর্কিত বিষয়ের পরও সেই সমস্ত বিষয় নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন দিয়েছে, কোনো ব্যাখ্যা দিয়েছে? দেয়নি। অর্থাৎ সরকার এবং অন্ধ আসিফ মাহমুদের ব্যাপারে। এখন আপনি কয়েকদিন আগে আমার মনে বলেছে আমি এমপি হতে চাই না। হ্যাঁ, এমপি হতে তো চাইবেন না, আপনি যেহেতু মন্ত্রী হয়েই যাচ্ছেন। এবং 2টি বাজেট যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতেও যদি আমি নির্বাচন ধরি, প্রায় 2.5 বছর, 2টি বাজেটে যদি বলেন এলজিআরডি মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্ক তার দায়িত্ব, আরও 1-2টা ছোট মন্ত্রণালয় তার দায়িত্বে আছে, লক্ষ কোটি টাকার বাজেট। আর বাংলাদেশ এই বাজেটের ব্যয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং তার ব্যবস্থাপনায় হয়। তো সেখানে 1000 কোটি টাকার যে আপনার সুযোগ সুবিধা এগুলি থাকে, সেটা বলেন কাজের ক্ষেত্রে বলেন, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, সেই অর্থ ব্যয়ের যে আপনার প্রক্রিয়া
সেখানে তার হস্তক্ষেপ রয়েছে, সেখানে তার নিশ্চয়ই আর্থিক সুবিধা রয়েছে, এবং রাষ্ট্রীয় মর্যাদা ব্যবহার করে লাভবান হওয়ার স্বার্থসিদ্ধির যে সুযোগ তিনি ব্যবহার করছেন বা সে ব্যাপারে যেভাবে অন্ধ হচ্ছেন, তাতে তো অন্তর্বর্তীকালীন সরকার, যার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যে সরকারটি নির্মোহ থাকবে, সততার সাথে দায়িত্ব পালন করবে, যে সংস্কার নিয়ে আমরা আশাবাদী, সেই সংস্কার তাদের দিয়ে শুরু হবে, সেটা অর্থ ব্যয়ের ক্ষেত্রে বলেন, মর্যাদার ক্ষেত্রে বলেন, ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে বলেন, সেটা তো আর মানুষ দেখছে না, সেটার কোনো সুফল মানুষ আশাও করতে পারছে না। এরকম একটা বিতর্কিত জায়গায়, হ্যাঁ, মাহফুজ সাহেবের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আছে তার ভাইয়ের অ্যাকাউন্টে, তিনি নাকি দেশের বাইরে 6.5 কোটি টাকার মতো একটা লেনদেন পাওয়া গিয়েছে। তিনি একটা ব্যাখ্যা ছোট আকারে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু খুব বেশি রিলেভেন্ট আমার কাছে মনে হয়নি, খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়নি। ফেসবুক স্ট্যাটাস প্রথমে দেওয়ার পরে আবার চেঞ্জ করেছেন। আপনি পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ কিভাবে করবেন? আবার আপনি কিন্তু সবক দিচ্ছেন সব রাজনৈতিক দলগুলিকে, কিভাবে সংস্কার হতে পারে সেটাও সবক দিচ্ছেন। আপনার ভাবাটা জাতির উপর বা অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জুলাই সনদের ব্যাপারে আপনারা আমাদের যে গণঅভ্যুত্থানটা হলো ফ্যাসিবাদের পতনের জন্য জোরালো ভূমিকা রেখেছেন, স্মরণীয় ভূমিকা রেখেছেন, কিন্তু তার বিনিময়কে এইগুলি পাওয়ার জন্য বা এইগুলি উপভোগ করবার জন্য, তো সেটা যদি হয় তাহলে তো আপনি একটা রাজনৈতিক দল করতে চাইছেন, করেছেনও, এখনো নিবন্ধন পান নাই, মূলনীতি নাই, ঘোষণাপত্র নাই, গঠনতন্ত্র স্পষ্ট, আপনি আবার শীর্ষ 4 দলের মধ্যে আছেন, বড় 4 দলের মধ্যে আপনি স্বীকৃতি পাচ্ছেন। ইন্টারেস্টিং হচ্ছে একটা নিবন্ধন পাওয়ার জন্য অল্প কয়েকটি শর্ত পূরণ করলেই চলে, এবং যা ইতিমধ্যে ছোট ছোট দলগুলিও করেছে। আপনি 43,000 পৃষ্ঠা একটা ট্রাকে নিয়ে চলে গেলেন, মানুষকে বোঝাতে চাইলেন যে নতুন একটা দল কত গোছালো, কত সমৃদ্ধ, কত জানা। 43,000 পৃষ্ঠা তো একটা সহজ বিষয় না, কিন্তু 147টি আবেদন করেছে, 144টির আপনার নিবন্ধন দেওয়া যায়নি, তার মধ্যে আপনাদের দল আছে। একটি শর্ত আমি বলি, 50টি উপজেলায় 200 ভোটারের আপনার লাগবে, সিগনেচার লাগবে। গত 6 মাসে 50টি উপজেলায় 200 ভোটার যদি হয় 10,000 ভোটার, 10,000 ভোটারের আপনার স্বাক্ষর আপনি সংগ্রহ করতে সক্ষম হন নাই, আপনি 300 আসনে নির্বাচিত হবেন, পথসভায় গিয়ে সেটি বলছেন, ক্ষমতায় আপনারা যাবেনই তাও বলছেন, পার্লামেন্টে আপনারা থাকবেনই তাও বলছেন, পথসভায় জনসমাগম দেখা যাচ্ছে, আছে, সবই আছে। এখন এইভাবে যদি আপনি একটা অংশ একটা দলের ক্ষমতার অংশ হয়, আরেকটা অংশ যদি দল গঠন করে বাইরে থেকে দল এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একাকার হয়ে যদি রাষ্ট্র সম্পদের অপব্যবহার, আমি বললাম দুর্নীতিটা এই মুহূর্তে নাই বললাম, অপব্যবহার করে এবং জন আকাঙ্ক্ষা ধারণ করে, যদি আপনি যে পরিবর্তিত বাংলাদেশ চাচ্ছিলেন, নতুন বাংলাদেশ চাচ্ছিলেন, সে বিষয়ে যদি আপনার কোনো মনোযোগ না থাকে, অর্থবিত্ত উপার্জন এবং ক্ষমতার অংশ হয় যদি একমাত্র লক্ষ্য হয়, তাহলে যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল স্যাক্রিফাইস করেছে, আমাদের স্টেক হোল্ডাররা যারা, ধরেন সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ, একটি কার্যকর বাংলাদেশ, জনগণের ক্ষমতায়নের বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, সেই আশা তো ধূলিসাৎ হতে চলেছে। অতএব সরকারকে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, এই 2 উপদেষ্টা যারা এখানে আছেন, তারা এখানে উপদেষ্টা হিসেবে থাকতে পারে কিনা সেটা পুনর্বিবেচনা করার প্রয়োজন দেখা দিয়েছে। যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, যদি একটি ধরেন জনমতের ভিত্তিতে একটা সরকার গঠন করতে হয়, যে সরকারটি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, একটা কার্যকর পার্লামেন্ট যদি বানাতে হয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে এই ধরনের উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকলে অন্তর্বর্তীকালীন সেই কাজটি করতে সফল হবে কিনা নিরপেক্ষভাবে, সেই প্রশ্ন আগামীতে দেখা দেবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো, আবার আপনার কাছেও আসবো, একটা নিয়মমাফিক বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ব্যারিস্টার সানি আব্দুল হক। যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, আপনার কাছে কি মনে হয় এই যে উপদেষ্টাদের কথা বলছি, ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়কদেরও বিভিন্ন বিষয় আসছে, উপদেষ্টার এপিএসপিএস এর ব্যাপারে আসছে, এখানে কি শুরু থেকেই আপনার কাছে মনে হয় প্রপারলি বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে কিনা, তার যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেভাবে নেওয়া হয়েছে কিনা? যদি সেগুলো নেওয়া হতো, আজকের যে অবস্থা আমরা আলোচনা করছি, এরকম আলোচনা হয়তো করতে হতো না, মানে বিষয়টা আপনি কিভাবে দেখেন, এরকম কিনা? জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নকে অ্যাড্রেস করবার আগে আমি বিরতির আগে আমার সম্মানিত সহ আলোচক
যেসব বিষয়ে আলোকপাত করছিলেন তার দুটো বিষয় আমি একটু তুলে ধরতে চাই। জি। তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সের কথা, ওটার গুণগত দিকটা আমি আলোচনা করছি না, এটা একটা বিস্তর আলোচনা দাবি রাখে, ওই জায়গায় যাচ্ছি না আমি, আজকের আলোচনা বিষয়বস্তু নয় সেটা। যেটা বলতে চাই, তিনি ওটার পরে তার মতো করে তার ব্যাখ্যা দিয়েছেন যে তিনি এটা জানতেন না যে তার বাবা এরকম একটা আবেদন করেছে কোনো একজনের প্রকৌশলীর পরামর্শে, এটা তিনি জানতেন না। তো একটা অনন্য নজির কিন্তু তিনি স্থাপন করেছেন, সেটা হলো যে তিনি এটা খোলামেলা এটা তার মতো করে বলেছেন, লাইসেন্স যেটা সেটা বাতিল করেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন। তা আমি শুধু এই অংশটুকু নিতে চাই যে এটা কিন্তু একটা অনন্য নজির কিন্তু দুঃখ প্রকাশের স্থাপন করেছেন। তো এটাও কিন্তু আমাদের, তিনি যে পজিশনে আছেন উপদেষ্টা বা মন্ত্রী, এই পর্যায়ের মানুষের কাছ থেকে খোলামেলা একটা জিনিসকে স্বীকার করে নিয়ে, যেটার জন্য আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সেটাকে বাতিল করে দিয়ে আবার দুঃখ প্রকাশ করে এবং বলেছেন যে আমি আরও সতর্কতার সহিত ভবিষ্যতে দৃষ্টি রাখবো। এটা একটা অনন্য নজর বলবো, এটাকে আমি ভালোভাবে দেখতে চাই। আরেকটা হচ্ছে যে জবাবদিহিতার কথা হচ্ছে, ইয়েস আমি এই জায়গাতে পুরোপুরি একমত যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে একটা যে পাবলিকের কাছে তাদের জবাবদিহিতার প্রসঙ্গটি আপনি বলবেন সানি আব্দুল হক, কিন্তু আপনি যে বললেন যে উনি ক্ষমা চেয়েছেন, নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবি রাখে, এরপরে উনি আরও সতর্ক হবেন, কিন্তু সেই সতর্কতার নমুনা কি আমরা দেখলাম কিনা? যেই মবের মাধ্যমে যেই ট্রিপল মার্ডারের কথা বলা হচ্ছে বা 3 জন হত্যাকাণ্ডের 3 জুলাইতে, এবং আরও সার্বিকভাবে গণমাধ্যমে যে বিষয়গুলো এসেছে তার সাথে সতর্কতার কি কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা? যে আমাদের প্রত্যাশা তো আরও বেশি থাকবে, কারণ যে তারা যে জুলাইয়ের অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন, পুরো ফোকাস তাদের উপরে, তাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা হয়েছিল যে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা থাকবেন, এরকম একটা সম্ভাবনা ছিল। তাদের যেটা উচিত যে এমন কোনো কাজকর্মে নিজেদেরকে জড়িত যেন না রাখে যাতে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে যায়। তারা সমালোচনা ঊর্ধ্বে থাকার জন্য যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে পারছে না, এটাই ঠিক। আর আসলে এগুলো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি, লোপাট, এগুলো এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এবং এমনভাবে মানে এই শেকড়টা এত গভীর যে একটা যে কোনো ভালো মানুষও গিয়ে বোধহয় ওখানে ওই চক্র থেকে মানে ঊর্ধ্বে উঠে বেরোনো ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি তো একটা পুরো মন্ত্রণালয় বা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই পুরো সেট আপের মধ্যেই যদি আপনার যে অনুকূল পরিবেশ যদি না থাকে, এই প্রতিকূলতার মাঝেই দেখবেন আপনার তো একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি আছে আপনার মন্ত্রণালয়ে। আপনি এখানে রেলমন্ত্রী, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে যদি আরেকটা দেশের প্রান্তে, আপনাকে এখান থেকে রিজাইন করার একটা তো উঠে। তো এই জন্যই পুরো রাষ্ট্রযন্ত্রের মধ্যে এমন বেশি আষ্টপৃষ্টে আছে, এই জায়গার থেকে যে কোনো একটা ভালো মানুষও চাইলে বোধহয় অত সহজে তার এই সুন্দর ইমেজ বজায় রাখাও ডিফিকাল্ট। বাট আমাদের প্রত্যাশা থাকবে তারা আরও বেশি, শুধু সতর্কতা না, তাদেরকে সত্যিকার অর্থেই ভালো থাকতে হবে। যদি আপনি ভালো থাকতে না পারেন তাহলে আপনার উচিত হবে সেই পদে না থাকা, তাই না? কিন্তু তাদের উচিত যেটা, জবাবদিহিতার প্রশ্ন একটু বলে নিই প্লিজ, সেটা হচ্ছে যে তাদের অভ্যেসের মধ্যে এটা গড়ে ওঠে নাই। পুরো এই পুরো প্যানেলটার কথাই বলছি যে উপদেষ্টা পরিষদের, তাদের উচিত কি ছিল যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, এটা হতে পারে 1 সপ্তাহ বা এটা একপাক্ষিক হতে পারে, মাসিক হতে পারে, যে আমরা জাতি জানবো যে অমুক মন্ত্রণালয়ের উপদেষ্টা এত তারিখে প্রত্যেক মাসের মাঝখানে বৃহস্পতিবার রবিবারে যেভাবে আপনারা শো করেন, এরকম আমাদের মধ্যে একটা প্রত্যাশা থাকবে যে তারা এসে তাদের খতিয়ান বর্ণনা করবে যে দেখুন আমাদের সমস্যাগুলো এই, আমাদের সমাধানের পথ আমরা এভাবে খুঁজছি, আমরা এতটুকু করতে পেরেছি বা এতখানি করার এই সময়ের মধ্যে পরিকল্পনা আছে। এইগুলো যদি আমরা অভ্যেসের মধ্যে, যদি আপনি আর আমি জানতাম আজকে বৃহস্পতিবার, আজকে ক্রীড়া মন্ত্রণালয়ের একটা জবাবদিহিতার আসবে, ডেট আছে, আজকে শনিবার, আজকে আইন মন্ত্রণালয় বলবে, কালকে বাণিজ্য মন্ত্রণালয় বলবে, এই অভ্যেসটা তারা যদি গড়ে তুলতে পারতো শিডিউল আকারে, তাহলে বোধহয় তাদের জবাবদিহিতাও নিশ্চিত হতো এবং জাতি আমরা দীর্ঘদিন পরে ফাঁসিবাদী বিরোধী শক্তিগুলো যতগুলো আছে, যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা সবার ভিতরে দেখুন 8ই আগস্টের পরে কিন্তু গেল বছরের তাদের সবার মধ্যে একটা সেন্স অফ ওনারশিপ ছিল যে এই সরকার আমার সরকার, এটা সবার। এই সরকার যে পরিমাণ ম্যান্ডেট বা যে রাজনৈতিক দল এবং অংশীজনের যে সমর্থন নিয়ে এসছে বিপুল পরিমাণে,
এই রাষ্ট্রের জন্মের পর থেকে কোনো দল এইভাবে আনতে পারে নাই। কিন্তু এটা খুব দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রত্যাশা যেভাবে ফিকে হতে শুরু করেছে বা হয়ে গেছে অলমোস্ট, এই প্রত্যাশাটা ধরে রাখতে পারে নাই। এটা খুবই দুঃখজনক। আরেকটা কথা বলি, আমরা দুর্নীতির প্রশ্নে, লোপাটের প্রশ্নে আমরা দেখুন আজকাল তো অনেক আপনি দুর্নীতির প্রসঙ্গে বলবেন। আমি আরেকটি বিষয়, যেহেতু আজকে উপদেষ্টাদের মানে ছাত্র উপদেষ্টাদের বিষয়ে আলাপ হচ্ছে এবং এই ছাত্র উপদেষ্টাদের সাথে আমরা মানে স্বীকার করি বা না করি, এনসিপির সাথেও এক ধরনের সম্পর্কের কথা বলা হয়ে থাকে এবং বলা হচ্ছে যে এনসিপিকে প্রাধান্য দেওয়ার বিষয়। এবং স্পষ্টতই কিছু কিছু ব্যাপারে দেখা যাচ্ছে, যেটি শেখ রবিউল আলম সাম্প্রতিক সময়ের একটি ঘটনা উল্লেখ করলেন, যে 4টি বড় দলের মধ্যে তাদেরকে ডাকা হলো, সেই 4 বড় দলে অন্তর্ভুক্ত করা হলো, অথচ ওনাদের নিবন্ধনই নেই। আপনারাও হয়তো গিয়েছেন পরবর্তীতে এই আলোচনায়। আপনারা কি কখনো এই বিষয়টি আলোচনায় এনেছেন কিনা, যে এই ধরনের প্রিভিলেজ বা এই ধরনের সফট কর্নার তাদের প্রতি, সেটিও অনৈতিক কর্মকাণ্ড বা এই যে অসঙ্গতি, সেগুলোকে এক ধরনের মানে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে? যখন আমার পেছনে এ ধরনের একটি শক্তি থাকে, তখন এই কর্মকাণ্ড করার ক্ষেত্রে এক ধরনের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি দেখুন, এটা আসছে, কিন্তু সমস্যা কিন্তু আরো পেছনে, আরো গোড়ায়। দেখুন, আপনি এই যে সাইজের আকারে না কিসের আকারে, আপনার মানদণ্ডটা কি? আপনি যে 1 2 3 4 5 এবং সিরিয়াল করছেন, হোয়াট ইজ দ্য বেসিস অফ ইট? এটা ডিফেক্টিভ একটা আইডিয়া বলে আমি বোধ করি। আচ্ছা, দেখুন, আপনাকে এটা রেজ করছেন যখন আমরা কথা অভিযোগ আকারে বলছি না, বাট আমাদের পলিটিক্যাল স্ফেয়ারে কথা হচ্ছে যে সাইজ আসলে কি, এটা কি ভোটারের সাইজ যদি হয়, তাহলে আমরা দীর্ঘদিন তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কে কতখানি ভোট পেয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না। বাট একটা পাবলিক পারসেপশন তো আছেই। বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিরাজমান বর্তমানে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা একটা পাবলিক একটা পারসেপশন আছেই। কিন্তু এই যে 1 2 3 4 করার যে সিরিয়ালটাই, এই আইডিয়াটা ডিফেক্টিভ বলে বোধ করছি। আর হ্যাঁ, এরকম কথা তো আছেই যে এনসিপিকে একটা আনডিউ প্রিভিলেজ পাচ্ছে তারা, এমন কথা আসলে পলিটিক্যাল স্ফেয়ারে আছেই। যেমন ধরুন জাতীয় ঐকমত্য কমিশনে, সেখানে ধরুন যে আমরা তো মজা করে এমন একটা, আমার দলের পক্ষ থেকে আমি সব দিনই গেছি, ইনফ্যাক্ট যতগুলো দিন হয়েছে, আজকে 21তম 22তম দিন, প্রত্যেক দিন গেছি। তা আমাদের ভিতরের একটা মজা করে এরকম হয় যে ওখানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের আমি কতখানি যৌক্তিক বা কতখানি গুণগত জায়গায় যাচ্ছি না, বাট বাস্তবতা হলো যে বিএনপি, জামাত বা এনসিপি পক্ষ থেকে কোনো যদি কথা বলতে চাই, তাদের কথার দৈর্ঘ্য কতখানি হবে, কত সময় ধরে বলবে, এই বিষয়ে মোটামুটি অন্যদের চেয়ে প্রিভিলেজ পায়। যদি অন্যরা স্লিপ দিচ্ছে, একটু দেরিতে হলেও পাচ্ছে, তারা একটু হাতে সেরা তুললেই পাচ্ছে, এগুলো আছে। এগুলো খুবই ন্যায় অন্যায় জায়গায় আমি যাচ্ছি না, যৌক্তিক বা অযৌক্তিক জায়গায় যাচ্ছি না, বাস্তবতা হলো এটাই। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটা পারসেপশন ডেভেলপ করেছে আসলে 1 2 3 4 ওই জায়গা থেকে এসছে। তো দেখুন, যেটা বোধ করছে, যদি সুনির্দিষ্টভাবে আপনি যেহেতু এনসিপির কথা বলেছেন, এইটা আমি এভাবে দেখি। আসলে আমি আরেকটু উদারভাবে দেখতে চাই, কারণ আমি যে এনসিপি নামক দলের জন্ম তো হয়েছে গণ অভ্যুত্থানেরও পরে, কিন্তু এটা তো বাস্তবতা যে এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছেন এখন প্রথম সারিতে, এই বেশিরভাগ এই মানুষগুলোই কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তো আমি একটু উদারভাবে, আমি নিশ্চিত যে আমার আজকের সম্মানিত সমালোচক তিনিও বোধহয় যে ঐতিহাসিক যে তাদের যে অবদান বা অংশগ্রহণ গণ অভ্যুত্থানের বা ফ্যাসিস্ট উৎপাটনে, তাদের বিষয়ে কিন্তু সব রাজনৈতিক দল কিন্তু উদার মনোভাব নিয়েছিল এবং এটা অব্যাহত থাকবে বলে আশা করি। বাট এটা তো একটা শর্ত সাপেক্ষে, কিন্তু এই উদারতার সুযোগ নিয়ে যদি অন্য কিছু করা হয়, শর্তটা হলো এই যে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রশ্নে আপনি আপোষহীন থাকবেন, এদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে আপনি আপোষী থাকবেন, এদেশের বেস্ট ইন্টারেস্টে আপোষ থাকবেন। তো এই দায় বা এই বোধ কিন্তু এনসিপির উপরে থাকতে হবে যে তাদের প্রতি যে প্রত্যাশা আছে, এই প্রত্যাশা অনুসারে তাদেরকে আরো সতর্ক আচরণ করে, আরো তাদেরকে যতটা প্রিভিলেজ দেওয়া গেল সেটাকে কতটা ব্যবহার কিংবা অপব্যবহার করলো সেই বিবেচনা বোধও তাদের থাকতে হবে। কিন্তু তারা এই হিস্টোরিক পার্টিসিপেশনের জন্য, তাদের হিস্টোরিক যে মোমেন্টাম তারা পেয়েছে, তাদের সম্মান রেখেই কিন্তু সব রাজনৈতিক দলগুলো কিন্তু একটা সম্মানের জায়গায় রেখেছে। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম। স্পেসিফিক কোনো প্রশ্ন নেই, যে আলোচনা চলছিল সেই প্রসঙ্গেই বললেন। সে বলেছে যে দুঃখ প্রকাশ করেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল কিনা? আর কোনো বিকল্প ছিল কি? ধরেন মিডিয়াতে এটা আসলো না, এই ঘটনাটি, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া স্বপ্রণোদিত হয়ে
জানার পর মানুষের কাছে দুঃখ প্রকাশ করে ওইটা লাইসেন্সটা বাতিল করতো কি, সে প্রশ্ন তো মানুষের মধ্যে রয়েছে। আচ্ছা, ধরে নিলাম দুঃখ প্রকাশটা উদার, দুঃখ প্রকাশ করার পর তিনি এবং তার বাবা সংযত হয়েছেন কিনা সেটা তো প্রশ্ন। এখন যে বিষয়টা এসেছে সেটা তার পরের ঘটনা, তার মানে হচ্ছে ওই দুঃখ প্রকাশটা তারা ওন করেননি, অথবা তাদের ওই দুঃখ প্রকাশ আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি। এখন যে অভিযোগগুলি একজন শিক্ষিকাকে তার বাবার প্রত্যক্ষ মদনে, আমি যদি রিপোর্টটা সঠিক বুঝে থাকি, শিখারানী যেভাবে নির্যাতন, ভৎসনা বা যাই বলে না কেন চরিত্র হরণ করা হয়েছে, বা অ্যাসল্টই বলবে, এটা একটা এক ধরনের, সেটা কি দুঃখ প্রকাশের সাথে যায়? আমি উপদেষ্টা, আমার অঞ্চলে বা এলাকার একজন স্কুল শিক্ষিকা, আমার আদর্শ ধারণ করতে নাও পারে, আমার আনুগত্য প্রকাশ নাও করতে পারে, কিন্তু একজন স্কুল শিক্ষিকা ওই অঞ্চলে এভাবে নিগৃহীত হতে পারেন কিনা এবং সেটা দেখার একজন উপদেষ্টার দায়িত্ব থাকে কিনা, সেই জায়গায় যদি আপনি প্রশ্ন করেন, তো সেই জায়গায় তো আমরা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কোনো ভূমিকা দেখছি না। অর্থাৎ আপনি যেটাকে উদারভাবে দেখছেন সেটা হয়তো তিনি করতে বাধ্য হয়েছেন, অথবা ধরেন তিনি ওই সময় তার কাছে আর কোনো বিকল্প ছিল না বিধায় ওটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। অস্ত্র নিয়ে একটা ঘটনা আপনি বিমানবন্দরে জানেন, প্রথমে প্রশ্ন হলো অস্ত্র পায়েন কিনা ওই বয়সে, তারপর অস্ত্র পাওয়ার যোগ্যতা তার আছে কিনা, লাইসেন্সটি পাওয়ার, সেটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলো যে না, ওই গুরুত্বপূর্ণ জায়গার জন্য পেয়েছেন। তারপরেও তো সেই গুরুত্বপূর্ণ জায়গায় এজের ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা সীমাবদ্ধতা চলে আসে। তারপর হচ্ছে সে অস্ত্র ব্যবহারের শর্ত মানার ক্ষেত্রে যেটা যে বাধ্যবাধকতাটা রয়েছে সেটাও তিনি মানলেন না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই সংযত করে তাকে যাচ্ছে কিনা, আমি সেই জায়গাটা দেখছি না। আরও আমি কোনো কোনো জায়গায় অহবিকা দেখি, এবং এই রিপোর্টটা বাংলা ভিশনে যে অনুসন্ধানী রিপোর্ট, ওটা প্রকাশ পাওয়ার পর তিনি কোনো কোনো জায়গায় সেটা রাজনৈতিক বিভাজন হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, অথবা ওই চ্যানেলের মালিকের দায় রয়েছে এরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটি আমার আপনার মধ্যে হয়তো হতে পারে। আমি আবারও বলতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এভাবে দেখা বা এভাবে ডিফেন্ড করা মানে ইনা, যেটাকে বলা হয় যে ন্যায় না, কারণ তার জবাবদিহিতা রয়েছে। বিকজ আপনি রাষ্ট্রের পদে আসীন আছেন, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছেন, অথবা আপনি সত্যটা জানাতে এবং নিরপেক্ষ থেকে আপনাকে ডিফেন্ড করতে বাধ্য, আপনি শুধু দায় চাপাতে পারেন না কারোর উপর। আরেকটা বিষয় যে বলছিলেন যে 4টি দলের কথা আপনি বললেন যে বড় হিসাবে কিভাবে চিহ্নিত করা গেল, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার, ধরুন আমি যদি ইসলামী আন্দোলন যদি বলি আর কি, বাংলাদেশ, সেই রাজনৈতিক দলই তো আজ পর্যন্ত কোনো পার্লামেন্ট নির্বাচনে একটি আসনে এমপি হওয়ার সুযোগ হয়নি। সেই দলের প্রধান যিনি ছিলেন 2001 এবং 2008-এ দুটি নির্বাচনে অংশ নিয়ে 20,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন, আমাদের একজন সাধারণ প্রার্থীর কাছে 85,000 ভোটের ব্যবধানে হেরেছেন। তো সংসদে প্রতিনিধিত্ব করেছে জামাত একবার 3 আসন নিয়ে, শত আলাদাভাবে নির্বাচন করে, আর দুটি রাজনৈতিক দলও তো ধরেন সংসদে প্রতিনিধিত্ব করেননি। পরের দিন যে 13টি রাজনৈতিক দলের সাথে বসা হলো, তারাও কিন্তু সংসদে কখনো প্রতিনিধিত্ব ধরেন করেনি, বা একজনের বিচ্ছিন্নভাবে থাকতে পারে। সম্ভবত কর্নেল অলি আহমেদের দল মনে হয় একবার, এলডিপি একবার, মানে কর্নেল অলি আহমেদ নিজে করেছেন, একবার প্রতিনিধিত্ব করেছেন। তো এখন যদি আপনি ভোটে বলেন বা বিগত দিনের সংসদের প্রতিনিধিত্ব বলেন, সে জায়গায়ও তো ওই দুটি দল থাকার কোনো সুযোগ নেই, কিন্তু বিবেচনায় তারা রেখেছেন। এই জিনিসগুলি যেটাকে করছে যে সরকার দায়িত্বে থেকে যেখানে সে নিরপেক্ষভাবে রোলটা পেলে করবে, সেখানে তার স্নেহ বা তার ধরেন অনুগত কোনো রাজনৈতিক দর্শনকে প্রতিষ্ঠিত করার একটা অভিপ্রায় আছে, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে এটা প্রতিষ্ঠিত হলে যেটা হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ দেখতে চায় নিরপেক্ষভাব একটা চরিত্রে, কারণ সে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষভাবে আয়োজন করার একটা গুরু দায়িত্ব তার উপর আছে। আবার ধরেন একটা সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করার একটা গুরু দায়িত্ব তার উপর আছে। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পথটা হবে, সেই পথরেখা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিরপেক্ষ থেকে কিন্তু একটা মানে পথরেখা তৈরি করবেন, যাতে আমরা সবাই চলতে শুরু করব। সেই জায়গাটা যদি অনৈক্য তৈরি হয়, অনাস্থা তৈরি হয়, এবং নির্বাচন সংস্কার এই জায়গাগুলিতে যদি এই রাজনৈতিক দলের ছোট বড় চাওয়া পাওয়া দিয়ে বিচার করা হয়, তখন যেটা তৈরি হবে
সেটি হচ্ছে যে এই জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের অন্তরায় তৈরি হতে পারে, অনৈক্য তৈরি হতে পারে, ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। যেহেতু সরকারের দায়িত্বটা, আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ, একটা অন্তর্বর্তীকালীন সময়, সরকার অন্তর্বর্তীকালীন সময় আছে, সময়টা স্পর্শকাতর, সেই জায়গায় এই ছোট ভুল অথবা এই আনুকূল্য দেখানোটা সমীচীন হচ্ছে না, কারণ এতে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্য রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে ঐক্যের পরিবর্তে। সেটা আমাদের বর্জন করা দরকার বলে আমার কাছে মানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। জি, আমি আসবো, একটা বিরতি নিয়ে আসতে হবে পর্যায়ে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার সানি আব্দুল হক, যে বিষয়টি আসলে আলাপ করছিলাম আমরা, এই জায়গায় আপনি উত্তরণের পথও বলছিলেন, কিন্তু একটি বিষয় তো আমরা বলছি যে সরকারের কোনো দলের প্রতি যে সফট কর্নার বা এক ধরনের প্রিভিলেজ বলি, ইচ্ছায় অনিচ্ছায় হোক, যেমন আমাদের তারা নিয়োগকর্তা, তাদের হাত ধরেই এসেছে, এইসব নানান কথাবার্তার কারণে তাদের মধ্যে এক ধরনের ভাবনা তৈরি হতে পারে যে আমরা কি জবাবদিহিতার ঊর্ধ্বে কিনা, এবং যেটি বললাম আমরা প্রপারলি সব বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে কিনা, সেটি একটি বিষয়। আরেকটি বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কি আপনার কাছে মনে হয় কিনা যে এক ধরনের দ্বিধা কিংবা এক ধরনের দোলাচল কাজ করছে প্রতিটি ক্ষেত্রেই, যার কারণে সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি চাঁদাবাজির ক্ষেত্রে বলি, অনৈতিক অর্থ লেনদেনের ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রেই সেটির ক্ষেত্রে মানে প্রপারলি যে স্টেপটা নেওয়া সেটি হয়ে ওঠে না, আপনার কাছে কি মনে হয়? জি, আপনার প্রশ্নের মধ্যে দুটো ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে বলতে পারেন যে তারা মদতপুষ্ট কিনা অন্তর্বর্তীকালীন সরকারের, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা আমি তেমনটা মনে করি না। এটাকে আমি এইভাবে পাঠ করতে চাই, বিভিন্ন সময় তাদের যে বক্তব্য সেটি যদি তারা একভাবে ধরে নেয়, আমি সেজন্য বলছি। জি, আমি এভাবে পাঠ করতে চাই যে শুধু অন্তর্বর্তীকালীন সরকারই না, এই দেশের যারা এই অভ্যুত্থানের অংশীদারিত্ব যাদের আছে, যত অংশীজন যারা আছে, তাদের সবারই কিন্তু তাদের প্রতি একটা সফট কর্নার বা একটা ভালোবাসা এটা আছে কিন্তু, বা ছিল। এটা যদিও ক্রমশই আস্তে আস্তে মানে কমে যাচ্ছে, আস্তে আস্তে এর নানা কারণ আছে। এটা হচ্ছে যে তারা যেহেতু রাজনৈতিক অঙ্গনে এসেছে, একটা পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে আসা মানে তো আপনি অটোমেটিক্যালি তো প্রতিপক্ষ হয়ে যান। তো এই জায়গা যদি এরকম হতো যে তারা কোনো রাজনৈতিক দল গঠন না করে শুধুমাত্র একটা সুশীল আকারে একটা প্রেশার গ্রুপ বা এই টাইপের হয়ে থাকতো, তাহলে হয়তো দেখবেন যে তারা সবার হয়ে উঠতে পারতো। যেহেতু একটা প্রতিপক্ষ আকারে এসে যায় অটোমেটিক্যালি, তো এই জায়গা থেকে তো আসলে একটু বিরাগ ভাজন হওয়া, একটু অসন্তোষ এরকম তো আছেই। তো আমি যেটা মনে করছি যে তাদের এই যে যারা এনসিপিতে নেতৃত্ব দিচ্ছেন সম্মুখ সারিতে, তাদের একটা বড় অংশ, ইফ নট সবাই, আসলে এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। এই জন্য জাতিগতভাবেই, মনস্তাত্ত্বিকভাবে, আপনি পছন্দ করুন বা না করুন, আপনি চান বা না চান, মনস্তাত্ত্বিকভাবেই তাদের প্রতি আমাদের একটা সফট কর্নার সবার আছে। কিন্তু এটা তাদের প্রতিপক্ষ দলের যারা দলের নেতৃত্বে আছেন তাদেরও কিন্তু আছে। কিন্তু দেখুন, এই যে এনসিপি যেখানে যেখানে পদযাত্রায় প্রোগ্রাম করছে, মানুষের ঢল নামছে, একটা জেলার উপস্থিতি তার আগের জেলার উপস্থিতিকে ছাড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু এনসিপির সমর্থন আসলে কতখানি আছে বা এটা কতখানি ভোটের রাজনীতিতে ইম্প্যাক্ট ফেলবে সেটা আলাদা আলোচনা। কিন্তু এই যে যারা সম্মুখ সারির, এটাকে আমি বোধ করি যতখানি না এই মানুষগুলো তাদেরকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বা এনসিপির সদস্য সচিব আক্তার বা এই XYZ, এটা যতখানি না আসছে, আমার কাছে মনে হয় যে মানুষ আসলে এনসিপির নাহিদ ইসলাম, আহ্বায়ক নাহিদ ইসলামকে বোধহয় ওইভাবে দেখতে আসে না, আসে জুলাই যোদ্ধা আকারে তাদেরকে দেখতে আসে। তো তারা তো কোনো না কোনোভাবে একটা জুলাইয়ের অ্যাম্বাসেডর আকারে তো এই জাতির সামনে উপস্থিত হয়েছে। তো এই জন্যই বলছি যে তাদের ওভারঅল যে আমাদের মনস্তাত্ত্বিক যে তাদের প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসা থেকেই বোধহয় একটা আমাদেরও একটা বোধ হচ্ছে যে তারা কি বেশি মদতপুষ্ট হচ্ছে কিনা, এটা একটা দিক। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে চাঁদাবাজি বা এগুলোর কথা বললেন আপনি। দেখুন,
চাঁদাবাজির যে বিরুদ্ধে যে অভিযোগ, এটা যে শুধু এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আকারে না, চাঁদাবাজি কিন্তু আমি সম্মানের সহিত বলছি, আমার সমালোচক বিএনপির একজন বড় নেতা, বিএনপি বিরুদ্ধেও তো কিন্তু অনেক আছে, র্যান্ডমলি আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও অনেক এরকম অভিযোগ আছে। তো এগুলোর আসলে সমাধান যদি টেকসই চান, তাহলে আমরা দেখুন এই রাষ্ট্রের কাঠামোগত, মৌলিক কাঠামোগত পুনর্সজ্জার কথা বলছি, পুনর্গঠনের কথা বলছি, এটা ঠিক, কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের পুনর্গঠন বা পুনর্সজ্জা করলেই এই প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে না। সঙ্গে সঙ্গে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ যে পুনর্সজ্জা, এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। বিকজ আপনি যদি দলীয় দলের অভ্যন্তরে যদি গণতন্ত্রের চর্চা না করেন, তাহলে শুধু রাষ্ট্রের জায়গা থেকে শুধু গণতান্ত্রিক চর্চা করছি, কিন্তু দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করছি না। রাষ্ট্রের কাঠামোগত পুনর্সজ্জা পুনর্গঠনের কথা বলছি, দলের কাঠামোগত পুনর্সজ্জা বা পুনর্গঠনের দল একটা ধরুন একটা অন্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলো, একটা দল কি করতে পারে? তাকে বহিষ্কার করতে পারে। তার কাছে তো আর কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, জুডিশিয়ারি সিস্টেম তার হাতে নাই এই মুহূর্তে, যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। সেই ক্ষেত্রে তার করণীয়টা এর বাইরে আর কি হতে পারে? যে করণীয়, তাকে হি মাস্ট বি সাবজেক্ট টু পলিটিক্যাল প্রাইস। কিরকম? যে যদি রাজনৈতিক দলগুলো একটা স্বয়ংক্রিয় প্রতিষ্ঠান আকারে দাঁড়িয়ে যেত, যদি কোনো এক ব্যক্তি কেন্দ্রিক যদি না হয়, তাহলে কি একটা স্বয়ংক্রিয়ভাবে একটা জবাবদিহিতার আওতায় পড়ে যাবে তার নিজস্ব নেতাকর্মীদের কাছেই, এবং তিনি যে এলাকায় প্রতিনিধিত্ব করতে চান তার কাছে। হ্যাঁ, যদি তার মধ্যে এই ভয়টা থাকে যে আমার এই জনগণের সাপোর্ট নিয়েই আমাকে আসলে মনোনয়ন বলুন, জেতা বলুন, এটা আমার নির্ভর করে, তখন তার মধ্যে জবাবদিহিতার পরিমাণটা বেড়ে যাবে। আর যদি মনে করুন আমি যাই করি, চাঁদাবাজি করি, লুটপাট করি, এর একটা আমি যদি অমুক ভাই আমার উপরে খুশি থাকে, বা অমুক যদি আমার উপর, না ভাইরা তো খুশি থাকছেন না, তারা বহিষ্কার করছেন, তো এটাই আর কি, তারা অব্যাহতি দিচ্ছেন, যে অব্যাহতি দিচ্ছেন। কিন্তু বিষয় হলো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? তো আমাদের প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। প্রিভেন্টিভ মেজার্স নিতে হলে আমরা কি করছি, যে আমি কোনো একটা সমস্যা তৈরির আগেই আমরা প্রিভেন্টিভ মেজার্স যদি নেই, তাহলে আমরা কি করছি, যে সমস্যা একটা হয়ে গেলে তখন ওখানে গিয়ে ঘটার পরে, তো ঘটনাটা যাতে উৎপত্তি না ঘটে না, এটার জন্য আপনি যে আগে থেকে এই না ব্যবস্থা নেওয়া মানে তো অন্যদেরকে বার্তা দিয়ে দেওয়া যাতে তারা আর এটি না করে। জি, এই যে রাজনৈতিক দলগুলো আসলে স্বয়ংক্রিয় নিরপেক্ষ প্রতিষ্ঠান আকারে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বিকশিত না হওয়ার কারণেই আসলে এগুলো আপনি চাইলেও আপনি পারবেন না। যেমন ধরুন বাংলাদেশের যে বর্তমানে যে বাংলাদেশের সংবিধান নামক যে পুস্তিকা আছে, যে কিতাব আছে, এইটাতে আপনি যে কোনো একটা মানুষকেও যদি ওই সংবিধানের আলোকে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন, সে অটোমেটিক্যালি একটা ফ্যাসিস্ট কাঠামোর মধ্য দিয়েই কিন্তু সে শেখ হাসিনার মতো না হলেও সে অনেকটা কিন্তু ফ্যাসিস্ট নেচারের হয়ে উঠতে বাধ্য হবে। এটা অটোমেটিক্যালি সংস্কার। হ্যাঁ, সেই জন্যই তো এই জন্য যদি আপনি রাজনৈতিক দলের মধ্যেও যদি এই গণতান্ত্রিক চর্চাটা যদি পুরোপুরি না আনা হয় না, তাহলে আপনি ব্যক্তি আপনি যদি কোনো একটা বড় নেতাও যদি হন, অনেক ভালো মনের মানুষ হন, অনেক ভালো সুচিন্তার অধিকারী হন, রাষ্ট্রের অনেক স্বপ্ন ধারণ করেন, কিন্তু সবকিছু আসলে একটা সময় আউট অফ অর্ডার, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এই জন্য আপনি এই চর্চাটা না থাকলে আপনি চাইলেও পরিবর্তনটা কি আপনি লক্ষ্য করছেন কিনা? এই যে আমাদের সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে, ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে, এবং বড় রাজনৈতিক দল বলি বা যারাই যেই সব রাজনৈতিক দল আছে তারা যখন যাচ্ছে, এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও সেই সব জায়গায় ভূমিকা রাখতে গিয়ে যেগুলো সংস্কারের বিষয়ে একমত প্রকাশ করছে বা যার যার অবস্থান থেকে সরে আসছে, সেগুলোকে আপনি একটা ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা পরিবর্তনের? একটা ইতিবাচক দিক তো আছেই। এই পুরো ব্যবস্থাটাই, যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, যে সংস্কার কমিশন প্রথমের দিকে 6টা হয়েছে, এটা খুব আশা জাগানি একটা বিষয়। হ্যাঁ, আমরা কতখানি পুরো করতে পারবো আমি জানি না, কিন্তু খুব আশা জাগানি বিষয়। বাংলাদেশে তো ঐতিহাসিকভাবে এটা তো সত্য যে এটা প্রথমবারের মতো আমরা এরকম একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে ডান বাম সবাই মিলে একসাথে বসছে। দেখুন ঐক্যমত্য কমিশনে এমন কন্টেনশাস, এমন স্পর্শকাতর বিষয় আলোচনা হচ্ছে কোনো ধরনের হট্টগোল ছাড়া। আমি আপনাকে একটা উদাহরণ দেই, যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনেকগুলো, যে কটা 4টা আছে, আরও 5টা উপাদান দেওয়া হয়েছে। একটা আমি বেছে নেই এক্সাম্পল দেওয়ার জন্য, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখন ধর্মনিরপেক্ষতা এটা এমন একটা স্পর্শকাতর একটা টার্ম, যদি আপনি ডান ঘরানার হন তাহলে আপনি চিন্তা করবেন যে না, আমরা তো
এই মতের সাথে বা এই ধারণার সাথে একমত নই, এটার উপরেই তো আমাদের রাজনৈতিক বয়ান। বাম ঘরানা যদি বলে যে ডানটাকে সরিয়ে দিতে চাই, তাহলে আমরা তো রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে পারে না। এইরকম একটা ডিবেটেবল ইস্যুতেও কিন্তু ঠিক আছে যুক্তি উপস্থাপন করেছে, তাদের অসন্তোষ বা তাদের ডিসেন্টিং বলেছে, কিন্তু তারা কিন্তু আমরা কিন্তু হট্টগোল, মারামারি, ওয়াকআউট এগুলো কিন্তু একটা ব্যাপার একটু ছোট করে বলতেই চাই, যেহেতু সংস্কারের প্রসঙ্গ কিংবা ঐক্যমতের প্রসঙ্গ আসলো, এখানে আপনার কাছে মনে হয় কিনা যে দেখা গেছে বিভিন্ন প্রস্তাব যখন উত্থাপিত হচ্ছে, অনেকেই মানে এইভাবে পোর্ট্রেটই হয়ে যাচ্ছে যে বিএনপি অনেক কিছুতে মানতে চাইছে না, বিএনপি সংস্কারের সেই অর্থে পক্ষে নয়, কিন্তু এখন পর্যন্ত সংস্কারের যেসব বিষয়গুলো এসেছে তার মধ্যে যদি পার্সেন্টেজের হিসাব করি প্রায় 89 বা 90% ক্ষেত্রে কিন্তু মোটামুটি একমত হয়ে গেছে, কিছু কিছু বিষয় হয়। এখন আপনার কাছে মনে হয় কিনা এখানে যারা আলোচনা করছে তাদের মধ্যে যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আগে ছিল এবং পরবর্তীতে আমাদের বাস্তবতা যা ভোটের হিসাব, দলের সাংগঠনিক শক্তি সবকিছু মিলিয়ে তাদেরই একটা সমূহ সম্ভাবনা আছে, সুতরাং সেই ক্ষেত্রে যেই সব প্রস্তাবগুলো আসছে সেটি অপরাপর রাজনৈতিক দলের তুলনায় তাদের মানা কতটা মানে সহজ হয়, মানে তারা মানার ক্ষেত্রে কতটা সুবিধাজনক অবস্থানে থাকে। এটি উদাহরণে হয়তো বিষয়টি পরিষ্কার হবে, আমি একটু সময় নেই। যেই ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের এমডি হতে পারবেন না কখনো, ওনার পক্ষে খুব সহজেই এটি বলা সহজ কিনা যে এমডির যেই যেই সুবিধা আছে সেগুলো কার্টেল করা ওনার জন্য কোনো কঠিন কিছু নয়, যে এমডি এত লাখ টাকা বেতন পেতে পারবেন না, এমডি এই গাড়ি ব্যবহার করতে পারবেন না, এমডি এই মডেলের ফোন ব্যবহার করতে, কারণ উনি নিজে জানেন যে উনি কখনো ওই এমডি পদমর্যাদায় যেতে পারবেন না বা ওনার সম্ভাবনা কম, সুতরাং ওনার পক্ষে বলা যতটা সহজ যাদের এমডি পদমর্যাদায় যেতে পারবে তাদের নিশ্চয়ই অতটা সহজ নয়। বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন খুব সংক্ষেপে। জি, আপনার প্রশ্ন লম্বা ছিল, সংক্ষেপে উত্তর দেওয়া ডিফিকাল্ট, কারণ অনেক উপাদান আছে, তারপর আমি চেষ্টা করব। সেটা হলো যে দেখুন, এই যে 20টার মধ্যে 14টা হয়েছি, 15টার মধ্যে 12টা হয়েছি, এই আইডিয়ার সাথে আমি আমার দ্বিমত আছে। কিরকম দেখুন, যে আমরা হেডিং আকারে একমত হই, সংকটটা কোথায় দেখুন, হেডিং একমত হই কিন্তু ভিতরে যখন ডালপাড়া আসে তখন আবার আমাদের রিজার্ভেশন থাকে। একটা আপনাকে উদাহরণ দেই, সেটা হলো যে নারীর প্রতিনিধিত্ব বাড়ুক, এটা আমরা সবাই একমত হই, অ্যাক্রস দ্য বোর্ড সবাই, বেশিরভাগ দল, বিপুল সংখ্যাগরিষ্ঠ দল একমত হয়, কিন্তু এটা পদ্ধতিটা যখন আসে তখন না আসল রূপটা বেরিয়ে আসে। আমরা এদেশে প্রধানমন্ত্রীর জন্য একজন মানুষ তার সারা জীবনে এটা একাধারে হোক বা যে কোনো ভাবে হোক, বিরামহীন ভাবে হোক, যে কোনো ভাবে হোক, 10 বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবেন না। কিন্তু আবার অন্য জায়গায় যদি আপনি এটা শর্ত সাপেক্ষে বলেন যে আমি এটা রাজি হলে কিন্তু ওইটা আমাকে ছাড় দিতে হবে, এই যে শর্ত সাপেক্ষ, এগুলো অনেক ফ্যাক্টরস কাজ করে, এই জন্য ওটা আসলে খুব বেশি হেল্পফুল না যে আমি তো 12টার মধ্যে 9টাই রাজি হয়েছি। এইটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের না যেটা সংকট, সেটা হচ্ছে যে আমরা পলিটিক্যাল কনভেনিয়েন্স থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমার দলের তো একটা নিজস্ব ফিলোসফি আছে, দর্শন আছে, চিন্তা আছে, ওগুলো যদি আমি কমিশনে গিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে তো সমস্যা। আমাদের উচিত কি অবজেক্টিভলি এই রাষ্ট্রটাকে সামনে রেখে এর কনভেনিয়েন্স বা ইনকনভেনিয়েন্স কে দেখা। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বাট আমি আশাবাদী যে আমরা সবাই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। জি, শেখ রবিউল আলম, বেশ কিছু প্রসঙ্গ এসেছে। না, অনেক প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন, ঠিক হয়নি শেষ মুহূর্তে এসে এরকম নিয়ে আসা, বিচ্ছিন্ন হয়ে যাবে। সংস্কারের প্রবক্তাই তো আমরা। আজকে যে আলোচনা হচ্ছে আমাদের প্রস্তাবিত প্রস্তাবের উপর ভিত্তি করেই হচ্ছে। আচ্ছা, এবং এই যে সাংবিধানিক কমিশনের 131টা প্রস্তাবের মধ্যে বিএনপি, সংবিধান সংস্কারের 131টা প্রস্তাবের মধ্যে বিএনপি 115টাতেই একমত হয়েছে, আর বাকি থাকে হলো 16টা আংশিক একমত হয়েছে 8টিতে, আর বাকি 8টিতে সংশোধিত প্রস্তাব আমরা দিয়েছি। আমরা আমি ঠিক বুঝি না, মানে আমার খুব খারাপই লাগে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমরা ছাড়া আর কোনো দলের সংস্কার প্রস্তাব আছে কিনা? সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত কমিশন সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে আমাদের সামনে তুলে ধরছে, আর এছাড়া তো আমরাই রাজনৈতিক দল হিসেবে সংস্কারের প্রবক্তা বা প্রতিকৃতি আমরাই তুলে ধরেছি। সাংবিধানিক সংস্কার বলেন, এই যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের ভারসাম্য আমরা চেয়েছি, 70 অনুচ্ছেদের পরিবর্তন আমরা চেয়েছি, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ হবে সেটাও আমরা চেয়েছি না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা চেয়েছি।
এখন এটার প্রয়োগ দিক এবং কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে হয়তো দ্বিমত আছে কোনো কোনো জায়গায়, এবং আমরা রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ রাজনৈতিক দল হয়ে প্রত্যেকটা যুক্তি সহকারে বলছি, কেউ ব্যাখ্যা দিচ্ছে না, খালেদা যদি চাই। আপনি আমাকে বলেন তো রাষ্ট্র সংস্কারে এনসিপির প্রস্তাবনা কি, জামাতের প্রস্তাবনা কি জানেন? জাতির উদ্দেশ্যে কোনো প্রস্তাবনা আছে? কোনো প্রস্তাবনা নেই। তারপর আপনি যদি বলেন দুদক সংস্কার কমিশনের 47টি প্রস্তাব, 46টিতে একমত হয়েছি, হুবহু একমত হয়েছি। তারপর একটিতে বলেছি আইন করে করতে হবে, আমরা বলেছি না, আদালতের অনুমতি নিয়ে করা যাবে। আজকে আমাদের সালাউদ্দিন সাহেব দেখবেন যে ব্রিফ করছিল, যেখানে আমাদের দ্বিমত আছে সেই জায়গাটা আমরা ব্যাখ্যা করছি যে এই কারণে এইটার প্রয়োগ সমস্যা হবে, এই কারণে এই বিষয়গুলি সংবিধানে থাকবে, কিছুটা আইনের মাধ্যমে হবে, কিছুটা নির্বাহী আদেশ হবে, কিছুটা বিধি বা অন্যান্য প্রক্রিয়ার মধ্যে হবে। এটা তো আমরা জেনে বুঝে রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে এবং জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে বৃহত্তর রাজনৈতিক দল বলছি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় তো সংস্কার হতে পারে না। আর যেগুলিতে আমরা ইতিমধ্যে একমত হয়েছি এইটা বাস্তবায়ন করলেই তো গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে যাবে। সংস্কার কি? ছোট্ট একটি রাজনৈতিক দল করেছেন যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবেন, এটা হলো আপনার প্রস্তাবনা, এটি সংস্কার। সংস্কার করতে হবে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র টেকসই, প্রতিযোগিতাপূর্ণ, তারপর হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য, এই তো সংস্কার। আমরা আর ফ্যাসিবাদী জায়গায় যাতে কেউ যেতে না পারে, সরকারটার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হয় এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকে। মেম্বার অফ পার্লামেন্টের কাছে জন্য সরকার দায়বদ্ধ থাকে, মেম্বার অফ পার্লামেন্টের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এখানে তো বিএনপির কোনো অন্তরা নাই। সমস্ত জায়গায় বিএনপি সংস্কারের জন্য ধরেন এই সংস্কার কমিশনের সাথে বসছে, জাতীয় ঐক্যমত এর কমিশনের সাথে বসছে, তারপর প্রত্যেকটা জায়গায় তার ব্যাখ্যা দিচ্ছে, যেটা প্রয়োজন গ্রহণ করছে। অনেক সময় অনেক প্রস্তাবনা আছে যেগুলি সংস্কার এই জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনার মধ্যেই ত্রুটি আছে, সেটা প্রয়োগের দিক সমস্যা আছে, সংবিধান সংশোধন করতে গেলেও প্রবলেম আছে, সেগুলি আমরা তুলে ধরছি, এটা দ্বিমত না। আবার কোনো কোনো বিষয় যদি দ্বিমত থাকে সেটা তো আসলে সংস্কারটা হবে তো পার্লামেন্টে, এছাড়াও তো আপনার বাইরে কোনো সুযোগ নাই। মেজরিটির ভিত্তিতে অথবা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তার জন্য নির্বাচিত পার্লামেন্ট লাগবে, তো নির্বাচনে আপনি ইশতেহার হিসেবে নিয়ে যেতে পারে অন্য রাজনৈতিক দল, জনগণ সেটা অ্যাকসেপ্ট করলে সেই প্রক্রিয়া তারা নির্বাচিত এসে করুক, আমাদের দ্বিমত নাই। কিন্তু আমাদের সংস্কার তো নিশ্চয়ই আমাদের একটা ভাবনা আছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাই আমার কাছে সংস্কার না, এবং ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনা আমরা রেসপেক্ট করি, সেখানে আমাদের ডিজায়ারটা প্রকাশ করছি আমরা যে না এটা এভাবে না, ঠিক এভাবে। নারী আসনের কথা বললেন, 100 উন্নীত কথা একমত হয়েছি। আমরা বলেছি সংসদের আসনের আনুপাতিক হারে সেটা এর আগে হতো সেভাবে হতে পারে। এরপর আমরা সর্বশেষ একটা বলেছি যে ঠিক আছে এবার নির্বাচনে 5% সরাসরি নির্বাচনে হোক, পরের সংসদে 10% হোক, মানে সংবিধান সংশোধন হওয়ার পর এভাবে আমরা নির্বাচিত প্রতিনিধিও নারীদের কাছ থেকে নিয়ে আসতে পারবো। তাতে দেখা গেল দুটি নির্বাচনের পরে 80 জন মেম্বার অফ পার্লামেন্ট নারীদের হয়ে যাচ্ছে, যার অনেকেই সরাসরি ভোটে আসছে। তো এই জায়গাগুলি তো আপনাকে বুঝতে হবে, আপনার রাষ্ট্র ব্যবস্থাপনার একদিনের অভিজ্ঞতা নেই, পার্লামেন্টে যাওয়ার একদিনের অভিজ্ঞতা নেই, তারাই এসে সংস্কার বোঝাচ্ছে, শিখাচ্ছে। ভালো বলছিলেন যে একটা রাজনৈতিক দল করেছে এনসিপি, তাদের প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের স্মরণীয় অবদান আছে, জাতির শ্রেষ্ঠ সন্তান বলি আমি তাদেরকে। এখন আপনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তারপরেই অন্তর্বর্তীকালীন সরকার আপনার ক্ষমতায়ন থাকতে হবে, হলেন ক্ষমতায় গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বেশি দিন না, এটা রাজনৈতিক দল করে ক্ষমতায় গেলে দীর্ঘদিন থাকা যাবে, এই সেটা রাজনৈতিক দল করলেন। এবং রাজনৈতিক দল করে আপনি সমস্ত রাজনৈতিক দলের উপর আপনার মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি শিরোধার্য, আপনি অবধারিত, সব আহত নিহতদের মালিক হয়ে গেলেন। গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে, জাতির একটা অর্জন আপনার একমাত্র অর্জন হয়ে গেল। আপনার মূলনীতি জানি না, আপনি কিন্তু আপনার রাষ্ট্র দর্শন নিয়ে পথসভায় গিয়ে কিছু বলছেন না, আপনি জাতীয় নেতা, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ চরিত্র ধারণ করছেন, দায় চাপাচ্ছেন, ভৎসনা করছেন, আপনার মতো করে করছেন। কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন তার একটা বাক্য নাই। আপনার রাজনৈতিক দর্শন কি কোনো বাক্য আমরা জানি না। আপনি পথসভায় যে বলছেন না যে আমি ক্ষমতায় এসে এই জিনিসগুলি নিশ্চিত করতে চাই, আবার এই জিনিসগুলি একমত না হলে আমি ম্যানিফেস্টো আকারে জনগণের কাছে যাব, আপনাদের ভোট নিয়ে আমি পার্লামেন্টে গিয়ে প্রতিষ্ঠিত করব, এই ধরনের কোনো কমিটমেন্ট কিন্তু আপনার নাই। আপনি জাতীয় নেতা, গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সমস্ত কল্প কাহিনী চাপাচ্ছেন। এমনই যেমন একটু কথা বলি, নাহিদ ইসলাম কিন্তু আজকে 2 ছাত্র উপদেষ্টাকে ডিফেন্ড করলেন, সরকার করেনি, আমি প্রথমেই বলেছিলাম। 4-5 দিনের মধ্যে ইউনূস সরকার
বা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দেবে। হায়দার নামে এক ভদ্রলোক মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 13 দলের সাক্ষাৎ করে এসে মোস্তফা জামাল হায়দার হায়দার সাহেব বলেছে। ইউনূস সরকার কিন্তু বলেনি যে আমরা এটা বলিনি। জামাত ইসলাম সাংবাদিক সম্মেলন করে বলছে ইউনূস সরকার এটা বলেনি। অর্থাৎ এনসিপি এবং জামাতি ইসলামের দায়িত্ব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিফেন্ড করা। এটা যদি হয়, ইউনূস সরকার কি বলেছে যে না আমি তো 13 দলের মিটিং এই ধরনের কোনো কথা বলিনি, তিনি কিন্তু কোনো ক্লিয়ারিফাই করেনি, তার প্রেস সচিবও কিছু বলেননি। কিন্তু জামাত ইসলাম বলছেন এই ধরনের কোনো কথা হয়নি, জামাত ইসলাম তো ছিল না, জানলো কি করে? তার ডিফেন্ড করার প্রয়োজনটা কি? অর্থাৎ এই যে বিতর্কিত কর্মকাণ্ডগুলি আমাদেরকে ধরেন আস্থা হারাচ্ছে। আপনি সমন্বয়কের কথা বলছেন, আমি প্রথমেই বলছি চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, সেটা আমার দলে হোক, এনসিপিতে হোক, জামাত ইসলামের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। এদের রাজনৈতিক পরিচয় থাকতে পারেন, এরা দুর্বৃত্ত দুষ্কৃতিকারী, এরা চিহ্নিত। আমাদের দলের ইতিমধ্যে যারা বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা বহিষ্কার করেছি, স্থায়ী বহিষ্কার করেছি। কোনো কোনো ক্ষেত্রে নিজেরা বাদী হয়ে মামলা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছি এবং আইনি ব্যবস্থা নিতে সরকারকে বলেছি। একটা রাজনৈতিক দলের আর কি করণীয় থাকতে পারে, সেটাই এটা আপনাকে বুঝতে হয় যে আর কি করণীয় থাকতে পারে। আমরা বারবার বলেছি যে দলের মধ্যে গণতন্ত্র নেই, তিনি বলছেন। আমি ওনাকে একটা বাক্য বলি, দলে গণতন্ত্র থাকে না, দল চলবে হল গঠনতন্ত্র, মূলনীতি এবং হচ্ছে আপনার ঘোষণাপত্র অনুসারে। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট তাদের মতামতের ভিত্তিতে হবে। সেটা বিএনপির স্থায়ী কমিটিতে হয়, জাতীয় নির্বাহী কমিটিতে হয়। এবং আমাদের কমিটি যখন গঠন করা হয় দলের গঠনতন্ত্র অনুসারে এই কমিটিগুলি গঠন করা হচ্ছে। যার ফলে আমি বলি যে হ্যাঁ, তারপরও আমরা বলবো যে রাজনৈতিক দল হিসেবে আমরা এখনো পর্যন্ত বিশুদ্ধ হয়নি। আমাদের রাজনৈতিক ধরেন কর্মকাণ্ড এখনো পর্যন্ত শুধু জনকল্যাণ, জনসমৃদ্ধি নিশ্চিত করে হয়নি। নেতা কর্মীদের বিশেষ অভিপ্রায় রয়েছে, স্বার্থ সিদ্ধির যে চর্চা তার থেকে বেরিয়ে আসা যায়নি। কিন্তু প্রতিযোগিতা যদি সুষ্ঠু না হয়, দুর্বৃত্ত আপনি ঠেকাবেন কি করে? আজকে যদি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া হয়, মেয়াদ শেষে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাওয়া যায়, আবার ক্ষমতা বাইরেও যদি জনরায় আপনার পক্ষে না যায়, আসতে হয়, তাহলে দেখবেন যে এই জবাবদিহিগুলি প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলি বিশুদ্ধ হচ্ছে। সমস্যা একটা জায়গায়, রাজনৈতিক দল হয়ে যারা ক্ষমতায় যেতে চাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার নিশ্চিত পরিবেশ না হলে যারা নির্বাচন চাচ্ছে না, অথবা জনরায় যারা ভীতি আছে, তারা যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, ষড়যন্ত্রের অংশ হয়, কালেক্ষেপণকে সহযোগিতা করে, তখন হচ্ছে গণতন্ত্র এবং সুষ্ঠু রাজনৈতিক চর্চার পরিবেশ ব্যাহত হয়, যেটা এখনো আমাদের আছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।